এবার নরেন্দ্রপুরের দিকে নজর রাখবো, কারণ নরেন্দ্রপুরে মাঠ দখলে বাধা দিয়ে জুটল মার। আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মাঠ দখলের অভিযোগে গ্রেফতার দুই যুবক। আরো একবার জানিয়ে রাখি, নরেন্দ্রপুরে মাঠ দখলে বাধা দিয়ে জুটল মার, আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেফতার। মাঠ দখলের অভিযোগে গ্রেফতার দুই যুবক। সরাসরি চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, প্রথমেই জানতে চাইবো যে দুজন যুবককে গ্রেফতার করেছে তারা কারা? দেখো, এলাকারই বাসিন্দা রাজু এবং বাপ্পা, এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এলাকা থেকে যে তারা এলাকায় মোস্তানির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন সময় লোককে হুমকি দিয়ে বেড়াতো, এবং তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে। এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। এবং পুলিশের পক্ষ থেকে আজকে তাকে দুজনকেই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। দুজনের 10 দিনের পুলিশ হেফাজতের চেয়ে আবেদন জানানোর পর তাদের নিজেদের হেফাজতে নিয়ে এই যে দুজন, সেই দুজন কার হয়ে কাজ করছিল, কেন তার উপরে হামলা চালালো, সেটা যেমন দেখা হচ্ছে, তেমনই কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে তাদের কাছে এই আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে, সেই আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেলো সেই তার খোঁজ চালাচ্ছে। এবং এই মাঠ দখলের পিছনে আর কারা কারা জড়িত রয়েছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এবং ক্লাবে যখন এই যুবক ছিলেন, তার উপরে যখন হামলা চালানো হলো, সেই সময় ক্লাবে যারা ছিলেন তাদের যে বয়ান, সেই বয়ান ইতিমধ্যেই পুলিশ নথিভুক্ত করেছে। এবং এই ঘটনার সঙ্গে আর কি অন্য কোনো ঘটনা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে নরেন্দ্রপুর থানার পুলিশের পক্ষ থেকে। বেশ অর্পণ, আমার সঙ্গে কে মারধর করেছে? বাপ্পা গুচাই, টাটা, প্রতাপ, এরা সব ঢুকে মেরে মারধর করেছে। আরো দুজন ছিল, চিনি না। কেন মেরেছে? কেন? আমাদের ক্লাবের মাঠের জন্য মাপুরিনি, তাই এদিকে রাতে বন্দুক মুখে ঢুকে দিতে। তোমাকে কি দিয়ে মেরেছে? আর ইটের বাড়ি মেরে মাথা ফাটি দিতে। তো কি বন্দুক দেখে ভয় দেখিয়েছিল? হ্যাঁ, বন্দুক মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। ক্লাবে দরজার লাঠি মেরে ঢুকে ছেলেটাকে মারধর করেছে। ওখানে কি মেশিন মুখে ঢুকে দিয়েছিল, চিল্লাচ্ছিল বলে ইট দিয়ে মাথায় মেরেছে, বাঁশের চটা দিয়ে মেরে, চেয়ার দিয়ে মেরে, হাত পাত গুলো ছেলে দিয়েছে, মাথায় ইঞ্জুর হয়েছে, একটা টিপস পড়েছে। ক্লাবে কোনো ভাঙচুর করেছে? ক্লাবে ভাঙচুর করেছে, আর ট্রফিগুলো সব ফেলে দিয়েছে, চেয়ারগুলো ভাঙচুর করেছে। থানায় যত যেন স্টেপ নেয়, তাদেরকে যেন অ্যারেস্ট করেছে। আপনার বাড়ির সামনে যদি আপনি কফিন দেখেন, স্বাভাবিকভাবেই আপনার ভয় লাগবে। ঠিক যেমনটা হলো শিলিগুড়ির 17 নম্বর ওয়ার্ডে। কফিন দেখে ভয়ে কান্নাকাটি শুরু করে স্কুল পড়ুয়ারা। কিন্তু আসলে কি হচ্ছিল, সেখানে শুটিং চলছিল, কফিনে বন্ধ শুটিং। শিলিগুড়ির 17 নম্বর ওয়ার্ডে অনুমতি ছাড়াই শুটিং চলছিল। সরাসরি চলে যাব, পার্থ রয়েছে আমার সঙ্গে, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, স্বাভাবিকভাবেই একটা কফিন যদি বাড়ির সামনে দেখতে পাই, ভয় হবে, আতঙ্ক হবে, আর যেমনটা হয়েছে শিলিগুড়িতে। কিন্তু অনুমতি ছাড়া এই ধরনের শুটিং কারা করছিলেন? একেবারে তুমি যেটা বলছিলে যে একটি রবিবার সকালবেলা ঘুম ভাঙতে যখন বহুতলের আবাসনের থেকে ব্যালকনি থেকে যখন দেখতে পায় যে নিচে একটা কফিন রয়েছে, এবং সেই কফিনকে ঘিরে কিছু স্কুল পড়ুয়া কান্নাকাটি করছে, স্বাভাবিকভাবেই কিন্তু আশপাশের লোকেরা সেখানে তাদের মধ্যে একটা দুশ্চিন্তা গ্রাস করে, কারণ কার দেহ কফিন বন্ধু হয়ে ফিল পাড়ায়। এবং তারা ইমিডিয়েট খবর দেয় স্থানীয় কাউন্সিলরকে, তিনিও পরিষ্কার জানেন না, তার কাছে এমন কোনো খবর নেই। পরে যখন যায় পুলিশের কাছে, পুলিশ এলেই গোটা বিষয়টি সামনে আসে যে শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন সামনে যেহেতু বিশ্ব পরিবেশ দিবস, সেই বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে এই যে নির্বিচারে গাছ কাটা হচ্ছে শহর জুড়ে বা শহরের আশপাশে, এই যে বৃক্ষচ্ছেদন হচ্ছে, তার বিরুদ্ধে এই কফিনটাকে একটা গাছ হিসাবে তুলে ধরা হয়েছে, যে মরে যাওয়া গাছ বা কেটে ফেলা গাছ হিসেবে তাকে তুলে ধরা হচ্ছে। এবং তাকে ঘিরে কিন্তু স্কুল পড়ুয়ারা তারা কাটছে, যাতে আর এইভাবে অরণ্য ধ্বংস না হয়। এই মূলত একটা ডকুমেন্ট তৈরি করার জন্য কিন্তু এই শিলিগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন, এটা তাদের এই প্রচেষ্টা। এর আগেও তারা এই ধরনের ডকুমেন্ট করছিল, কিন্তু কোনো সময় তারা অনুমতি নেয়নি। কিন্তু যেটা নিয়ম যে পুরসভা এবং পুলিশের কাছ থেকে কিন্তু বৈধ অনুমতি প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু তারা কোনো রকম অনুমতি নেয়নি, আর তার ফলে অনুমতি ছাড়াই এই শুটিং চলছিল, আর যার ফলে স্থানীয়রা স্বাভাবিকভাবে দেখেই ভয় পেয়ে যান। আমার যে বাড়ি কলেজ পাড়ায়, তার সামনের রাস্তায় কিছু লোকজন বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে সেখানে ফটোশুট করছিলেন। আমি এরপরে তাদের জিজ্ঞাসা করেছি যে দেশের যা বর্তমান পরিস্থিতি, সেটাকে সামনে রেখে আপনারা কি শিলিগুড়ি লোকাল থানা বা পুলিশ প্রশাসন বা এমনি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়েছেন? উইদাউট পারমিশন কিন্তু কেউ এইভাবে ফটোশুট করতে পারে না। তাই আমি স্থানীয় আমাদের শিলিগুড়ি থানার আইসি সাহেবকে ফোন করেছি
এবং তিনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছেন। তার কারণ তাদের কোনো অনুমতি নেওয়া ছিল না পুলিশের কাছে। আমাদের ভারতে এখন কারেন্ট যে গাছের পরিমাণ নর্মালি 33% রাখতে লাগে, যতটা ল্যান্ড এরিয়া তাতে ভালো এনভায়রনমেন্ট হয়। আমাদের ভারতে 2019-এ মানে 21 পয়েন্ট সামথিং ছিল, এখন 24 পয়েন্ট সামথিং। ডিফরেস্টেশন ভীষণভাবে বেড়ে যাচ্ছে। তো মানুষকে যদি আমরা সেরকম একটা মন ছোঁয়া ডকুমেন্টারি দিয়ে তার মনের ভেতরে এটা না ঢোকাতে পারি যে গাছ লাগানোটা কতটা দরকার, সেই জন্য আমরা এই একটা নতুন অভিনব পন্থাতে একটা পরিবেশের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামের জন্য একটা ডকুমেন্টারি তৈরি করতে যাচ্ছিলাম। তো এবার আমরা জানি না যে শ্যুট করতে হলে এত কিছু পারমিশনের দরকার হয়, সেটাই সেই জায়গাটাতে আমাদের মিস্টেক হয়ে। খবর দিন ভরে এবার কুমারগ্রামের দিকে নজর রাখবো। কুমারগ্রামে বিজেপি ছেড়ে তৃণমূলে 50 পরিবার। আলিপুরদুয়ারের কুমারগ্রামের ঘটনা। কয়েকদিন ধরে আলিপুরদুয়ারে বিজেপিতে ভাঙন, আর বিজেপি ছেড়ে তৃণমূলে একাধিক নেতাকর্মী। 29শে মে এই আলিপুরদুয়ারেই সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে খালি না, 22 তারিখ থেকে জয়েনিং শুরু হয়েছে দিদির প্রোগ্রামের উপরে। আমাদের তরুণদার থেকে নিয়ে বিজেপির অনেক লোক, উনি আরএসপি করতেন এবং বিজেপির অনেক লোক জয়েনিং করেছে। কুমারগ্রাম বিধানসভাকে কেন্দ্রিত করে জয়েনিং হচ্ছে। আমি সবাইকে স্বাগত জানাই। ম্যাক্সিমাম ভারতীয় জনতা পার্টি থেকে আজকে জয়েনিং হবে, অ্যাপ্রক্সিমেটলি 50 জনের মতো। কালকে রাত্রেও হয়েছে, আজকেও হয়েছে পাগলাহাটে, কালকে রাত্রে হয়েছে, আজকেও কন্টিনিউ এটা থাকবে। তারা বামফ্রন্টে ছিল, তারা সিপিএমে ছিল, তারা অন্যান্য রাজনৈতিক দলে ছিল, কিন্তু বিজেপির ছিল। তো আজকে যেটা বলছে তো সেটাও শুধুমাত্র একটি গিমিক মাত্র। তার কারণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা তারা নিজেদের স্বার্থে রাজনীতি করে না, তারা সমাজের স্বার্থে রাজনীতি করে। আর নিজেদের স্বার্থে যারা রাজনীতি করে তারা তৃণমূল দলটা করে। তো সেই কারণে তৃণমূল দলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। বৃহস্পতিবার 29শে মে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আলিপুরদুয়ারে সভা করবেন, আর এই নিয়েই তৃণমূল বিজেপি তরজা তুঙ্গে। ভোট আসে, ভোট যাবে, আসুক যাক, তাতে কিছু গেল এলো না। আসছেন বেড়াচ্ছেন, চলে যাচ্ছেন, যাক, এতে কি গেল এলো? বাংলার মানুষ যেখানে আস্থা রেখেছেন সেখানেই আস্থা রাখেন এবং সেখানেই আস্থা রাখবেন। তবে বাংলা তো এমন একটা জায়গা যে কারুর আশাকে আটকায় না। দেখবেন যে আমরা যদি কোথাও যেতে যাই তাহলে আমাদের যাতায়াতকে আটকানো হয়, কিন্তু বাংলা এমন একটা জায়গা যে এখানে কারুর আসা যাওয়ার উপর কোনো নিয়ন্ত্রণ রেখা টানতে চায় না। ওনারা তো 21-এর পরেও একাধিকবার এসেছেন, আসেননি এমন কোনো বছর তো নেই। প্রধানমন্ত্রী বা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা মাননীয় জেপি নাড্ডাজি, এমনকি দুর্গাপুজোর উদ্বোধনেও এসেছেন অমিত শাহজি, গত বছর নাড্ডাজিও এসেছেন। 26-এর ভোটে বীরভূমে ভরসা কোর কমিটি, আর সেই কোর কমিটির মিছিল। বীরভূমে তৃণমূলের মিছিল, রামপুরহাটে মিছিলে অনুব্রত মণ্ডল, কাজল শেখ। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে মিছিল, আর মিছিলে কোর কমিটির সদস্যরা। বীরভূমে তৃণমূলের মিছিল, রামপুরহাটে মিছিলে অনুব্রত মণ্ডল, কাজল শেখ। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে মিছিলে কোর কমিটির সদস্যরা। সতেরোই মে নিউজ 18 বাংলায় আমরা একটা খবর দেখেছিলাম, শিলিগুড়ির খবর। সেই সিসি ক্যামেরা ফুটেজটা দেখুন, যেখানে ক্রেতা সেজে গয়না নিয়ে চম্পট চোরের। 17ই মে যে সিসি ক্যামেরা ফুটেজ, আর সেই সিসি ফুটেজেই সোনা চুরির কিনারা। শনিবার শিলিগুড়িতে সোনার দোকানে চুরি, হিলকাট রোডের সোনার দোকানের ঘটনা, এবং তারপরে সেখানে সোনা চুরির কিনারা করলো পুলিশ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে পার্থ রয়েছে। পার্থ, কি আপডেট? একবারে দেখো, চুরি যাওয়ার কিন্তু সপ্তাহখানেকের মধ্যেই এই চুরি কিনারা করলো কিন্তু শিলিগুড়ি পুলিশ। শিলিগুড়ি পানি ট্যাঙ্কে আউটপোস্টের পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে যে ব্যক্তি ক্রেতা সে সোনার দোকানে গেছিলো শিশুদের ইয়াররিং কিনবে বলে, কিন্তু তারপর দোকানদারের চোখ ফাঁকি দিয়ে ইয়াররিংয়ের যে প্যাকেট সেটা নিয়ে সেখান থেকে চম্পট দেয়, এবং সিসিটিভি ফুটেজে পুরোটা ধরা পড়ে একেবারে ব্যস্ততম হাসমিচক হিলকাট রোডে। সেখানে সে সোনার দোকানে চুরি যায়, এবং তদন্তে নেমেই কিন্তু পুলিশ শিলিগুড়ির হায়দারপাড়ার থেকে
এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং তার কাছ থেকে যে চুরি যাওয়া যে সোনার গয়না ছিল সব কিছু কিন্তু উদ্ধার করা হয়েছে এবং তাকে জেরা করে এর আগে তার আর এই ধরনের কোনো কাণ্ডের সঙ্গে সে জড়িত ছিল কিনা সেসব বিষয়ে কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। শিলিগুড়ি প্রধাননগরের বাড়ি হলো মাস কয়েক ধরে সে কিন্তু হায়দ্রাবাদে বাড়ি ভাড়া নিয়ে থাকতো। এই অভিজিৎ ভৌমিক নামে এই ব্যক্তি যার যে ক্রেতা সেজে সোনার দোকান থেকে এভাবে ইয়ারিং কেনার নাম করে যেমন প্যাকেট ভর্তি সোনার গয়না নিয়ে সে পালিয়ে যায় এবং তা উদ্ধার করে এবং দোকানদারকে সে সব তুলে দেওয়া হবে এবং এই ধৃত ব্যক্তিকে জেরা করে এই পিছনে আরও কোনো বড় চক্র রয়েছে কিনা বা এর আগে এই ধরনের ক্রেতা সেজে অন্য কোনো দোকান থেকে সে সোনা বা অন্য কোনো হাতি নিয়েছিল না সেসব বিষয়ে কিন্তু খতিয়ে দেখতে চায় তদন্তকারী কর্তারা। বেশ, এবার একটা খবরের দিকে নজর রাখবো। কিসের খবর? খাঁচা চিতাবাঘের, কিন্তু খাঁচায় দেখা গেল সেখানে বন্দি কুকুর। দেখুন ছবিটা, তাও আবার একটা কুকুর নয়, 3টে কুকুর খাঁচায় বন্দি হলো। তাজ্জব কাণ্ডই বটে, চিতাবাঘের খাঁচায় কুকুর কেন? বাঘবন্দি না কুকুর কিভাবে বন্দি হলো? সরাসরি চলে যাব, রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, এটা কিভাবে হলো? তহসি দেখো, হয়ে তো গেছে এই আজব কাণ্ড। যেটা কিভাবে হলো, যেটা বন দপ্তর সূত্রে আমরা জানতে পারছি যে এই খাঁচাতে প্রথমে একটি ছাগলকে টোপ হিসেবে ব্যবহার করেছিল বন দপ্তর, কিন্তু দেখা যাচ্ছে 2-3 দিন থেকে ছাগলের টোপে চিতাবাঘ কিছুতেই আসছে না। তখন বন দপ্তরের কর্মীরা মনে করেছেন যে কিছুদিন থেকে এই যে খাউচাঁদপাড়া এলাকায় বেশ কিছু কুকুর ছানাকে সাবার করেছে এই চিতাবাঘ, ফলে কুকুরের প্রতি লোভে আকৃষ্ট হয়ে এই চিতাবাঘ খাঁচায় বন্দি হতে পারে বলে ছাগল সরিয়ে সেখানে একটা কুকুরকে টোপ হিসেবে ব্যবহার করেছিল বন দপ্তর। কিন্তু যে কুকুরটিকে টোপ হিসেবে ব্যবহার করেছিল তাকে দেখে অন্যান্য কুকুররা ওই খাঁচায় গিয়ে ঢুকে পড়েছে, আর 3টে কুকুর খাঁচার ভেতরে ঢুকতেই একেবারে সপাট করে খাঁচা গেছে বন্ধ হয়ে, ফলে আটকে গেছে ওই 3 কুকুর। এখন এই 3 কুকুর নিয়েই কার্যত হুলস্থুল কাণ্ড খাউচাঁদপাড়াতে। তমশ্রী। বেশ রাজকুমার।